নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অনেক কিছু আলোচনা করার আছে। প্রথম কথা, এটা বললে অত্যুক্তি হবে না যে ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে, ভারতীয় শেয়ার বাজারকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং কে চক্রান্ত করছে সেই আলোচনা ডেফিনেটলি আসবো, কিন্তু ভারতীয় অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ক্যালকুলেশন চলছে একটি বিশেষ দেশে বসে, এবং সেই দেশটি বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত দেশকে নাজেহাল করে তুলেছে, এইটুকুনি বলা যেতে পারে। আজকে বহু ঘটনা ঘটেছে, ইনফ্যাক্ট বিগত কয়েকদিন ধরেই ঘটছে, কিন্তু আজকের এমন একটি ঘটনা যেটা ভারতীয় অর্থনীতিকে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত করতে পারে। আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন যে সেই দেশটির নাম আমেরিকা। আমেরিকা সরাসরি ভারতবর্ষকে আঘাত করতে পারে, যেটা করেছে ট্যারিফের মাধ্যমে, এবং পরোক্ষভাবে ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা বা চরম ক্ষতিগ্রস্ত করার একটি উদগ্র মনোভাব আমেরিকার কর্তৃপক্ষ দেখিয়ে চলেছে ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই, এবং এইটি তার কন্টিনিউয়েশন। সেই কারণেই বলা হয় যে কেবলমাত্র খবরের ওপর ভিত্তি করে দয়া করে শেয়ার বাজারে পজিশন নেবেন না। বিগত কালে আমি ইচ্ছে করেই আলোচনা করিনি, গিফট নিফটি সেই সময় প্রায় 350 পয়েন্টের উপর উত্থান দেখিয়েছিল, একটা ইন্ডিকেটর যে এটা ধরা হয় যে গিফট নিফটি যদি পজিটিভ একটা স্টার্টিং দেয় তাহলে ভারতীয় নিফটিও সেটাকে ফলো করে। কিন্তু খবর ভিত্তিক যখনই কোনো মুভমেন্ট হয় শেয়ার বাজারে, সেটাকে সাস্টেন করা মুশকিল হয়ে যায়। বাস্তবিক ক্ষেত্রে আজকে তাই ঘটলো ভারতীয় শেয়ার বাজারে। এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে নিফটি 50 আজকে তার 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গিয়েছিল, অর্থাৎ বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ। সেন্সেক্স তার 52 সপ্তাহের উচ্চতা থেকে মাত্র কয়েকশো পয়েন্ট নিচে ছিল। আর এমন একটা পজিশন ছিল যেখান থেকে নিফটি ইচ্ছে করলে আজকের তার সর্বকালীন উচ্চতা ভেঙে উপরে উঠতে পারত, কিন্তু একটা কথাই আছে, বিধি বাম। কি ঘটলো যার ফলে নিফটি কয়েকশো পয়েন্ট উত্থান দেখেও তারপর একেবারে নির্জীব হয়ে পড়লো এবং শেষ পর্যন্ত একটা সাস্টেইনড কারেকশন দেখলো। কোনো মতে আজকে নিফটি পজিটিভে বন্ধ হয়েছে বা সেন্সেক্স বন্ধ হয়েছে। সার্বিকভাবে মার্কেটে ব্যাপক হারে প্রফিট বুকিং হয়েছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট, ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ভারতীয় শেয়ার বাজারে। তার পেছনে নিঃসন্দেহে কয়েকটা কারণ রয়েছে, এবং আমেরিকার একটি সিদ্ধান্তের ফলে আবার কমোডিটি প্রাইসেস গুলোতে আমরা বড় উত্থান দেখেছি। তার মধ্যে সোনা এবং রূপো তো অবশ্যই রয়েছে। সোনা আজকে প্রায় 2% কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল আজকের দিনে, অর্থাৎ 23শে অক্টোবর। আমি এটা অবশ্যই মিড মার্কেট ডেটা, যতটা যা দেখলাম তাতে কিন্তু প্রায় 1.85% স্পট প্রাইস 24 ক্যারেট সোনা এবং 22 ক্যারেট সোনাতে উত্থান নিয়ে ট্রেড চলছিল। কিন্তু এছাড়াও আরেকটি এমন কমোডিটি রয়েছে যেটা বিগত কয়েক মাসে আমাদের শান্তি দিয়েছিল, কিন্তু এখন হয়তো বা আমরা সেই শান্তি থেকে বঞ্চিত হব। তার পেছনে একটি মাত্র দেশই রেসপন্সিবল হবে, এবং সেটি হচ্ছে আমেরিকা। আমেরিকা আজকের এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব সরাসরি বিশ্বের সমস্ত দেশের ওপর পড়বে, এবং তার সুযোগ্য দোসর ইউরোপীয় ইউনিয়ন তারাও এই একই পথ ফলো করেছে। অর্থাৎ যে ওয়েস্টার্ন ইন্টিমিডেশন, অর্থাৎ পশ্চিমা দেশগুলো বিগত কয়েকশো বছর ধরে বিশ্বের বাকি সমস্ত দেশগুলোকে যেভাবে অকথ্য অত্যাচার করেছে, ইকোনমিক ড্রেনেজ করেছে, পলিটিক্যাল ডমিনেন্স দেখিয়েছে, সেটি তারা এখনো মনে করছে যে তারা কন্টিনিউ করতে পারে। আজকের কি ঘটেছে, আমেরিকার প্রশাসন তথা ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়ার দুটো সবচেয়ে বড় যে তেল সংস্থা লুক অয়েল এবং রেসনফ, তার উপর স্যাংশন বসানো, নিষেধাজ্ঞা বসানো। ইউরোপ অলরেডি প্রায় 15টার বেশি স্যাংশন বসিয়েছে রাশিয়ার তেল এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ওপর, যদিও তারা নিজেরাও জানে যে রাশিয়ার থেকে সম্পূর্ণভাবে এলএনজি এবং তেল যদি তারা বন্ধ করে দেয়, ইউরোপ ঠান্ডায় মরে যাবে লিটারালি। এবং সেই জন্যেই
এগোচ্ছি পিছোচ্ছি মনোভাব নিয়ে তারা যে কর্মকাণ্ড করে চলেছে, তার ফলে এশীয় দেশগুলোর উপর মারাত্মক প্রভাব পড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমরা আমাদের দেশের কথা তো অবশ্যই বলবো। এবার সমস্যা কি দাঁড়ালো? সমস্যা যেটা দাঁড়ালো, যে মুহূর্তে লিউকয়েল এবং রোজনেফটের ওপর, অর্থাৎ রাশিয়ার দুটো সবচেয়ে বড় তেল সংস্থার উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে দিল, এই মুহূর্তে ভারতবর্ষের পক্ষে খুব ডিফিকাল্ট হবে রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল কেনার ব্যাপারে। এবং রাশিয়ার কাছ থেকে যদি এই দুটি সংস্থার কাছ থেকে তেল কেনা হয়, সেই সুযোগ নিয়ে আমেরিকা সেই সুযোগেরই অপেক্ষা করছে, যারা যারা তেল কিনবে রাশিয়ার কাছ থেকে তাদের ওপর একটা সেকেন্ডারি স্যাংশন বসিয়ে দেওয়া। মানে ভারতবর্ষ অলরেডি টার্গেট ছিল 50% ট্যারিফ বসানো ছিল। এখন যেই মুহূর্তে ভারতবর্ষ সরাসরি তেল কিনতে যাবে, সেকেন্ডারি স্যাংশনস বসাবে। সেটা কত শতাংশ হতে পারে আমরা জানি না, 100-150, এটা তো তার কাছে, ট্রাম্পের কাছে ছেলে খেলা। তিনি 500% ট্যারিফ বসাতে পারেন, অর্থাৎ তিনি যে কোনো পাগলামি করতে পারেন, এবং ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে সেটা মুখ বুঝে মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, এইটাও করার প্রয়োজন ছিল স্যাংশন, নইলে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তারা যুদ্ধ থামাবে না। এবং ভারতবর্ষকে বাধ্য করা আমেরিকার কাছ থেকে তেল কেনা, এটাও আরেকটা উদ্দেশ্য, এবং চায়নাকে মারাত্মকভাবে প্যাঁচে ফেলা, কারণ রাশিয়া বিপুল পরিমাণ তেল ইরান এবং রাশিয়া থেকে কিনে থাকে। তার মানে সরাসরি ব্রিক্স নেশনগুলোর বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধে চলে যাওয়া, একদম সরাসরি। এই যে নিষেধাজ্ঞা বসলো, এর আগে অঘোষিত অলিখিত যুদ্ধ চলছিল, এখন আমেরিকা সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল, অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করে দিল সমস্ত ব্রিক্স নেশনগুলোর বিরুদ্ধে, এবং খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিরুদ্ধে তো বটে। তার মানে সোজা কথা, রাশিয়ার কাছ থেকে তেল কিনো না, আমাদের কাছ থেকে তেল কিনো। কি অবস্থা দাঁড়ালো এই রাশিয়ার তেলের উপর স্যাংশন বসানোর ফলে? আজকের $5 বেশি, আজকের $5 বলা উচিত, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 5% বেশি তেলের দাম বৃদ্ধি পেল আজকের গোটা বিশ্ব জুড়ে। ক্রুড অয়েল বলুন বা মার্বান ক্রুড অয়েল বলুন বা ব্রেন্ট বলুন, ব্রেন্ট তো আজকে $65 ট্রেড করছিল। এবং যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে যদি ভবিষ্যতে তেলের দাম খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবাক হওয়ার মতন কাণ্ড কোনো কিন্তু ঘটবে না। স্বাভাবিকভাবে ভারতবর্ষ বাধ্য হবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাতে, এবং তেল কেনা যদি তারা কমায়, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে, রাশিয়ার যদি তেল বিশ্ববাজারে কমে যায়, খুব স্বাভাবিকভাবে যেহেতু সাপ্লাই কমে যাবে, তার ফলে গোটা বিশ্বে তেলের অভাব বৃদ্ধি পাবে, এবং তেলের অভাব যখন বৃদ্ধি পাবে, তখন তেলের দাম হু হু করে বৃদ্ধি শুরু হবে। এইটা হচ্ছে আমেরিকার উদ্দেশ্য, এইটা আপাতত আমেরিকার গেম। এইবার মজার ব্যাপারটা যেটা দাঁড়ায়, যে এর মাঝখানে একটা খবরের কাগজ তারা একটা ফলাও করে সংবাদ তারা প্রচার করে, এবং সেই পত্রটিকে লিটারালি অনুকরণ করে বহু সংবাদপত্রে এই খবর বেরোয় যে আমেরিকা ভারতবর্ষের মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে। 15-16% ওপর মধ্যে ভারতীয় পণ্যগুলোর ওপর ট্যাক্স বসতে পারে। সেক্ষেত্রে ভারতবর্ষ যেটা করবে, ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, ভারতবর্ষ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, অর্থাৎ আমেরিকার কাছ থেকে যেমন সয়াবিন বা কর্ন ভুট্টা, সেইগুলো নাকি কিনবে। এই ধরনের খবর বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে, কিন্তু সেটা সততা যাচাই করা হয়েছে কি, এটা একটা বড় প্রশ্ন। এবং আপাতত যেটা ঘটলো, যে কমোডিটি প্রাইসেসগুলো, সোনার দাম বাড়লো, রূপোর দাম বাড়লো, পেট্রোল ডিজেলের দাম বাড়লো, বকলমে ক্রুড অয়েলের দাম বাড়লো, তার ফলে যেটা দাঁড়ালো, একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলো ভারতবর্ষে। আজকের শুধু ভারতবর্ষ না, গোটা এশীয় মার্কেটগুলো যদি দেখেন, সেগুলোতে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। তার ফলে মার্কেটে প্রাথমিকভাবে নিফটি প্রায় 220 পয়েন্টের উপর উত্থান দেখলেও, সেখান থেকে যত দিন এগিয়েছে তত ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে, সোনার দাম বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে নিফটি তার জৌলস হারিয়েছে, বিভিন্ন ইন্ডাইসেসগুলো তার জৌলস হারিয়েছে। আজকে নিফটি দারুণভাবে নেগেটিভে বন্ধ হতে পারতো, যদি না নিফটি আইটি বা নিফটির অন্তর্গত যে আইটি কোম্পানিজগুলো রয়েছে তারা রুখে দাঁড়াতো। এবার দেখে নিই যে আজকে নিফটি আইটি কোম্পানিজগুলো প্রায় 2.2% কিন্তু আজকে 2.1% উত্থান দেখিয়েছে।
এবং সেক্ষেত্রে যারা মূল ভূমিকা নিয়েছে অর্থাৎ নিফটিকে জলের উপর ভাসিয়ে রাখার জন্য, তার মধ্যে রয়েছে এই সেলটেক প্রায় 2.55% উত্থান, ইনফোসিস 3.81% উত্থান, এলটিআই মাইন্ডট্রি 1%-এর উপর উত্থান, এমফাসিস 2.13%-এর উপর উত্থান, টিসিএস 2.21% উত্থান, টেক মাহিন্দ্রা এবং উইপ্রো দুটোই 1%-এর উপর উত্থান। কেন এই উত্থান? স্বাভাবিকভাবে এইটাও কিন্তু নিউজ বেস্ট। যদি আমেরিকার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো হয়, সেক্ষেত্রে কেবলমাত্র পণ্য না, আইটি কোম্পানিগুলো রিলিফ পাবে। এই প্রত্যাশা থেকে আজকে আইটি কোম্পানিগুলোতে কেবলমাত্র উত্থান এসছে এমনটি নয়। যদি খেয়াল করে দেখেন, যদি সামুদ্রিক খাদ্যগুলো দেখেন, অর্থাৎ যারা সামুদ্রিক খাদ্য রপ্তানি করে থাকে আমেরিকা, এখানে বলা যেতে পারে যে আমেরিকা ভারতবর্ষ থেকে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সামুদ্রিক খাদ্য কিন্তু তারা আমদানি করে থাকে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের কাছ থেকে যখন 50% ট্যারিফ বসে, তারপর থেকে কিন্তু ভারতবর্ষ থেকে সামুদ্রিক যে খাদ্য সেগুলোর এক্সপোর্ট লিটারালি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুতরাং আজকে সামুদ্রিক খাদ্যগুলো যেগুলো যে কোম্পানিগুলো সরবরাহ করে থাকতো এতদিন আমেরিকাতে, তার মধ্যে অবন্তী ফিডস বলুন, কোস্টাল কর্পোরেশন বলুন, এই সমস্ত কোম্পানিজগুলোতে ভালো উত্থান এসছে। আর কি উত্থান এসছে? খুব স্বাভাবিকভাবে টেক্সটাইল কোম্পানিজগুলোতে আজকের কেপিআর মিলস বলুন, রেমন্ড বলুন, প্রত্যেকটাতে কিন্তু আমরা ভালো উত্থান দেখতে পেয়েছি। কিন্তু আবার বলছি যে হতেই পারে যে ভারত আমেরিকা মোর অর লেস একটা চুক্তি করে ফেললো নিজেদের মধ্যে, বাণিজ্যিক চুক্তি। কিন্তু সেইটা এখনো কি আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন, বা আমাদের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছেন, বা মিনিস্ট্রি অফ কমার্স কি কোনো এরকম লিখিত ঘোষণা তারা করেছেন, বা তারা প্রেস রিপোর্ট জারি করেছেন? উত্তর হচ্ছে এখনো অব্দি নয়। এটা কেবলমাত্র কনজেকচার। আবার বলছি, শেয়ার বাজারে কোনো কনজেকচার বা ভাবাতে কোনো খবর ভাসছে, এরা এর ওপর নির্ভর করে দয়া করে কখনো কেনা বেচার সিদ্ধান্ত নেবেন না। আগে ঘটনাটি ঘটুক, আগে আমরা একটা জায়গায় পৌঁছাই। যদি সত্যি সত্যি ট্রেড এগ্রিমেন্ট হয়, সেটা নিঃসন্দেহে ভারতীয় শেয়ার বাজারের পক্ষে ভালো, নিঃসন্দেহে আইটি সার্ভিসেস গুলোর জন্য ভালো, নিঃসন্দেহে জেমস অ্যান্ড জুয়েলারি, নিঃসন্দেহে আমাদের সামুদ্রিক খাদ্য, নিঃসন্দেহে টেক্সটাইলস, অ্যাপারেলস বা আমাদের যেগুলো আমরা যে লেদার বুটস, সেগুলো নিঃসন্দেহে উপকৃত হবে। আমেরিকা এখানে স্পষ্ট করে দিয়েছে তোমরা রাশিয়ার তেল কেনা কমাও। এখন এমন একটা অবস্থায় পৌঁছাচ্ছে সেখানে ভারতবর্ষ রাশিয়ার তেল কেনা কমাবে কি? কারণ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এমন তো অবস্থায় ভারতবর্ষ কি সত্যি সত্যি আমেরিকার বিরুদ্ধে যাবে? এবং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, যেটা নিয়ে চাষিরা অবধি প্রতিবাদ করেছিলেন এবং বিপুল প্রতিবাদ হয়েছিল, এবং মনসান্টো ইন্ডিয়া বলে একটা কোম্পানি ছিল ভারতবর্ষে, লিস্টেড কোম্পানি, যেটা মনসান্টো আমেরিকার একটি সাবসিডিয়ারি কোম্পানি ছিল, সেইটা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ নিয়ে ভারতবর্ষে তার উৎপাদন শুরু করেছিল বলে ভারতীয় চাষিরা তার বিরুদ্ধে দারুণ প্রতিবাদ করেছিলেন। এখন জেনেটিক্যালি মডিফাইড ক্রপস কি আমরা ভারতবর্ষে অ্যালাউ করব? এটা একটা বড় প্রশ্ন। কারণ এর কিন্তু স্বাস্থ্য মানে এর ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যেটা যারা এটা কনজিউম করবে, সেক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন বহু মানুষ, বিশেষ করে যারা বিশেষজ্ঞ, বিশেষ করে যারা হেলথ কেয়ার এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, কারণ কর্ন এবং সয়াবিন চায়না লিটারালি বলেছে নেবো না, তোমাদের কাছ থেকে নেবো না। তোমরা আমাদের $300 বিলিয়ন ওপর ট্রেড সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছো। এই যে 2 নভেম্বর থেকে 155% ট্যারিফ বসিয়েছো। তোমরা কি ইয়ার্কি পেয়েছো যে 155% ট্যারিফ আমাদের পণ্যের উপর বসাবে, তারপর আবার বলবে রেয়ার আর্থ এলিমেন্টস আমাদের দাও, রেয়ার আর্থ ম্যাগনেটস দাও? হবে না, ট্রেড হবে না। এমন একটা অবস্থায় ভারতবর্ষ তথা ব্রিক্সের সমস্ত দেশগুলো তারা একাট্টা হতে পারবে কি? এটা একটা বড় প্রশ্ন। এই যে একই সঙ্গে সোনার দাম আজকে বৃদ্ধি পেল, তেলের দাম বৃদ্ধি পেল, এটা নতুন করে ভারতীয় অর্থনীতিকে যে ভোগাবে এ ব্যাপারে কোনো সন্দেহ তো ডেফিনেটলি নেই। এইবার চলে আসি হচ্ছে আজকে একটু সোনার দামটা সামান্য আলোচনা করিনি। 24 ক্যারেট গোল্ড, সেইটা এটা আমি গ্রোভ থেকে নিয়েছি, সেটা 10 গ্রাম আজকে ট্রেড করছিল 24 ক্যারেট 1,31,022 টাকা 60 পয়সা মিড মার্কেট ডেটা। কালকের থেকে প্রায় 2,440 টাকা বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। এবার 10 গ্রাম সোনা 22 ক্যারেট, সেটা লাস্ট ট্রেড করছিল 1,20,104 টাকা 5 পয়সায়, 2,237 টাকা সেটা বৃদ্ধি পেয়েছে। গতকাল দাম ছিল 1,17,866 টাকা। অর্থাৎ সোনার দাম কালকের প্রায় 5.5% বেশি পতন হলেও আজকের আবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তার কারণ আনসার্টেনিটি, সাংঘাতিকভাবে গ্লোবাল আনসার্টেনিটি বৃদ্ধি পেয়েছে।
রূপোর দাম যদি আমরা এমসিএক্স এ দেখি 5 ডিসেম্বর এক্সপায়ারি 1,48,399 টাকায় ট্রেড করছিল, 1.95% বৃদ্ধি পেয়েছে। রূপোর দাম 2,841 টাকায় লাস্ট ট্রেড করছিল। ক্রুড অয়েল ভারতীয় মুদ্রায় 5,439 টাকায় ট্রেড করছিল। আপনারা খেয়াল করে দেখেছেন যে জাস্ট 5,000 টাকার ওপর গলা তুলে দাঁড়িয়েছিল ক্রুড অয়েল, সেখান থেকে প্রায় 400 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। আজকে দিনে বৃদ্ধি পেয়েছে 5.59%, অর্থাৎ যখন আমি লাস্ট ডেটা নিয়েছি। এর ফলে যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে একটা সরাসরি যুদ্ধ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন দেশগুলো অর্থাৎ পশ্চিমা দেশগুলো, অন্যদিকে এশীয় দেশগুলো। এই দুটোর মধ্যে একটা এর আগে তো দারুণভাবে ডিভিশন ছিল, নতুন করে এই ডিভিশনটা আরো বেশি প্রকট হয়ে চলেছে। যত ডোনাল্ড ট্রাম্প আমাদের শুভেচ্ছা জানাবেন তত বুঝতে পারবেন যে তিনি আমাদের বাঁশ দেওয়ার চেষ্টা করছেন। দীপাবলির তিনি শুভেচ্ছা জানাচ্ছেন মানে বাঁশ। তিনি যখনই আমাদের প্রধানমন্ত্রীকে উনি খুব ভালো খুব দক্ষ মানুষ বলবেন তখনই বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প বাঁশ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সুতরাং এই লোকটির কোনো কথায় যে বিশ্বাস করা যাবে না, এটা বহুকাল আগে থেকে বলে যাচ্ছি, এখনো বলে চলেছি। কারণ তার একমাত্র উদ্দেশ্য ব্রিক্স নেশনগুলোকে শেষ করে দেওয়া এবং নিজের দেশকেও শেষ করে দেওয়া একই সঙ্গে। একটি লোক নিজের দেশকে কি করে তিলে তিলে শেষ করতে হয় এবং গোটা বিশ্ব অর্থনীতিকে কিভাবে তিলে তিলে শেষ করতে হয় যাতে নিজের পার্সোনাল গেইন হয়, সেটা ডোনাল্ড ট্রাম্পকে থেকে অবশ্যই শেখা উচিত। আজকে নতুন করে কিছু বলার নেই, এইটুকুনি বলা যে আমাদের কালকের মার্কেটের জন্য ওয়েট করতে হবে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট। যদি আজকের ইউএস ইন্ডিয়া ট্রেড রেল যদি কেউ বলে দেন, হওয়ার সম্ভাবনা কম, যদি বলে দেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেক্ষেত্রে মার্কেট নিশ্চয়ই সেটা সেলিব্রেট করবে। আর যদি না হয় তাহলে আমাদের যে বর্তমানে যে জিওপলিটিক্যাল টেনশন চলছে, ক্রুড অয়েলের দাম হু করে বৃদ্ধি হচ্ছে, রাশিয়ার তেলের উপর যে স্যাংশনস চাপছে, সেটা নিয়ে আমাদের জীবন কাটাতে হবে অন্তত সামনের কয়েক সপ্তাহ তো ডেফিনেটলি বটে। দেখি আমাদের আপাতত আমাদের ভারত সরকার কি করেন, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের পক্ষে বেশ কিছু চ্যালেঞ্জিং কন্ডিশনস তৈরি হয়েছে। যাই হোক, এখানে শেষ করছি। কোনো স্পেসিফিক স্টক নিয়ে যেহেতু আলোচনা করিনি, তার ফলে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার মতন কিছু নেই। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস কিন্তু বা ইনফ্লুয়েন্স করার কোনো প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এবং সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এটা পৌঁছে যায়। নমস্কার।